সিলেট বিভাগ বাদে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 14.5 লাখ পরীক্ষার্থী। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। নেই বড় পরিবর্তন। এবং টি-20 বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ভারত। রোহিত কোহলির অবসর। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা 2 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে বন্ধ রয়েছে দেশের সব কোচিং সেন্টার। পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এই সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি বাড়ানো সহ নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এইচএসসি পরীক্ষার খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আজকে থেকে তো এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং এখনো পরীক্ষা চলছে, তো নকল রোধে প্রশাসনে কি কি পদক্ষেপ দেখছেন? মুখর, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যেভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, আমরা দেখেছি সাভারেও কিন্তু 12টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু আজকের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং কিন্তু আমরা এখানে সকল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকালে এসে কিন্তু আজকে যদিও পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আজকে প্রথম পরীক্ষা থাকার কারণে কিন্তু সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু কেউ 9টা 9:30টার ভিতরে পরীক্ষা কেন্দ্রে এসে কিন্তু উপস্থিত হয়েছে। এবং আমরা সাভারে প্রতিটা কেন্দ্রেই দেখেছি এভাবে কিন্তু ছাত্রছাত্রী এসে পরীক্ষা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে একটি আকস্মিক বিষয় যেটা হলো আমরা এখানে এসে দেখলাম, আমি এই মুহূর্তে রয়েছি যে কেন্দ্রটিতে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলে কলেজে, এখানে দেখলাম এরই মধ্যে মাত্র 5 মিনিট আগে একটি ছাত্রী এখানে এসে খুব কান্নাকাটি করতেছিল, যেটি আমাদের চোখে পড়েছে। এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কেন তিনি এসে এত দেরিতে পরীক্ষা দিতে এসেছেন। তখন তিনি বললেন যে তিনি নাকি অনলাইনে দেখেছেন যে পরীক্ষা 2টা থেকে, এবং সেই বিষয়টা নিয়ে তিনি এসে কান্নাকাটি করতেছেন এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা পরীক্ষা দিতে তাতে অপারগতা প্রকাশ করেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনি তো এখানকার দায়িত্বরত, আপনি এসে দেখলাম আপনি ছাত্রীটির সাথে কথা বলেছেন, এই বিষয়টি কি হয়েছিল এবং আসলে এর কতটুকু সত্যতা, এরকম কেন হলো? আমি সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল, তো আমার ছেলেমেয়েদের সিট এখানে পড়েছে। আমি গোকুলনগর থেকে এসে এই দৃশ্যটা আমাকে একজন গাড়িটা থামিয়ে দিয়েছে, দেখলাম, দেখে আমি ওকে নিয়ে গেলাম এবং এইখানে যে দায়িত্বে আছেন আসাদুজ্জামান আসাদ, ম্যাথের টিচার, উনি বর্তমানে এই পরীক্ষা সংক্রান্ত সব কিছুতেই দায়িত্বে আছেন। আমি আমার ক্লাসমেট আসাদের সাথে কথা বললাম, সে বলল আমি ভিতরে নিয়ে যাই। এখন আমি মেয়েটাকে নিয়ে আসাদকে দিয়ে ভিতরে পাঠিয়ে দিয়েছি। এখন ভিতরে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। তো এই যে অনলাইনের কথা বলছিল, মেয়েটি বারবার চিল্লাচ্ছিল এবং কান্নাকাটি করছিল এবং বলছিল যে অনলাইনে সে দেখেছে পরীক্ষা 2টা থেকে। এটা কি আদৌ কোনো আপনাদের নজরে এসেছে কিনা বা আদৌ ঘটনাটা সত্য কিনা? অনলাইন দেখবে কেন, আমরা বারবার দিয়ে দিচ্ছি, আমাদের শিক্ষক মেলায় দিয়ে দিচ্ছি, আমরা কেন অনলাইন ফলো করবো? আমরা তো গেটে দিয়ে দিচ্ছি, সব জায়গায় জানিয়ে দিচ্ছি, ক্লাসে দিচ্ছি। আবার আমরা যখন ওদের বিদায় দিলাম, বিদায়ও ভালো করে বলা হয়েছে, তো ওরা অনলাইন ফলো করবে কেন? অনলাইনে তো অর্ধেক খবরই আমি দেখি ভুয়া, তো আমরা সেটা ফলো করব, সেটা হবে। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন যে মেয়েটি যেহেতু অনলাইন লক্ষ্য করেছে এই জন্য তার আজকে পরীক্ষায় এমনটি হয়েছে, এমনটি বলছিল। কিন্তু আমরা যে সাভারের বাকি কেন্দ্রগুলো দেখেছি এই পর্যন্ত কিন্তু আমাদের কাছে অপ্রীতিকর কোনো ঘটনা আর চোখে পড়েনি। শুধু একটি মাত্র অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েছে। সকল শিক্ষার্থী কিন্তু পরীক্ষা, এবার সাভারে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 2800-এর উপরে কিন্তু পরীক্ষার্থী এই কেন্দ্রটিতে পরীক্ষা দিচ্ছে। সাভারে 12টি কেন্দ্রের ভিতরে কিন্তু
একটি কেন্দ্রের কথা জানাচ্ছি, এখানে কিন্তু 2800-এর উপরে শিক্ষার্থী কিন্তু ভিতরে পরীক্ষা দিচ্ছে আমরা দেখেছি, এবং সকল অভিভাবক কিন্তু এখানে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিন্তু সারা সকাল থেকে বসে আছে, আর কিছুক্ষণ পরে কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে। তো মুখর এই ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার সাভার থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। মুখর। লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন সাভার থেকে জানাচ্ছেন এইচএসসি পরীক্ষার সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হবে আজ। এবারে বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একই সাথে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ আয়কর 30% বদলে 25% নামিয়ে আনা হয়েছে। এর বাইরে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হচ্ছে প্রস্তাবিত এই বাজেট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কিশোরগঞ্জ জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিলুর রহমান। শহীদুল হক জীবনের ক্যামেরায় কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতন বিপ্লব। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে জড়ো হয়। কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সব সময় মাঠে প্রস্তুত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে মানা আর গরিবের পিছনে আমাদের থাকা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। আল্লাহর রহমতে আপনারা যে কোনো অন্যায় পাইলে প্রশাসনের কাছে বলবেন, আওয়ামী লীগের নেতা আছে তাদের কাছে বলবেন, আপনারা বলবেন, থানায় যাবেন। অন্যায় যে করবে তাকে রক্ষা দিবেন না। অন্যায়ের পথে বাংলাদেশে অনেক মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে, আমার দেশে কোনো রকম যেন অন্যায় কাজ কেউ করতে না পারে, সেই জন্য সকলেরই প্রস্তুত থাকার জন্য বলছে। আমিও বলি বঙ্গবন্ধু সৈনিক লীগের সকলকে আপনারা প্রস্তুত থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগকে সহযোদ্ধা হিসেবে ভূয়সী প্রশংসা করেন। হারুন ভাইকে আবারও আমি বলি, তা আপনি সত্যিকার অর্থে আপনারা সৈনিক লীগ করে আসছেন এবং সৈনিক লীগ একটি ফোর্স, আমরা বলি এটা আওয়ামী লীগের একটা ফোর্স, অক্সিলারি ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আর একটা ব্যাপার আপনাকে বলবো যে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের শ্রমিক লীগটাকে আমাদের অঙ্গ সংগঠনে নিয়ে নেবেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কিশোরগঞ্জ কৃষক লীগের সদস্য আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানজিম হায়দার তুষার। সভাপতি তার কমিটি দেওয়ার এখতিয়ার রাখেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, আবারও এইচএসসি পরীক্ষার খবর জানতে এই মুহূর্তে গাজীপুরে চলে যাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, পরীক্ষা তো চলছে এখন, আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তো এর মধ্যে প্রশ্ন ফাঁসের গুজব রোধে প্রশাসনের কি কোনো পদক্ষেপ দেখেছেন? আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষার যে নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়টি শেষ হবে। অর্থাৎ হচ্ছে এই দেখে দেখে তাদের অধ্যাপকরা কিন্তু হচ্ছে অপেক্ষা করছেন। ভোগান্তিটার কারণেই আপনার এই ধরনের একটা ভোগান্তিত আর কোন ধরনের সমস্যা কিন্তু তাদের হয়নি। বলছেন যে আপনার যে অন্যান্য যে আপনার যে শিক্ষার্থীরা যারা
তারা যে পদ্ধতি দিয়ে তারা অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের সকল প্রকৃতি রয়েছে অর্থাৎ হচ্ছে ভালো ছিল সেদিক থেকে কিন্তু হচ্ছে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো আপনার হচ্ছে পরে তাদের পদ্ধতি আপনার তাদের খবর করেছে ছিলাম সার্বিক নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসনের এবং পুলিশ সুপারের কাছে শফিকুল আলম আপনার পুলিশের কেন্দ্র সচিবের সাথে কিন্তু হচ্ছে সমন্বয় করে কিন্তু হচ্ছে আরিফ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানাচ্ছেন এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। এবার সারা বাংলা প্রসঙ্গ। কুষ্টিয়ার খোকসা উপজেলা জুড়ে ব্যাপক হারে জন্মাচ্ছে পার্থেনিয়াম নামক এক বিষাক্ত আগাছা, যা মানবদেহ এমনকি পশু পাখির জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিভিন্ন সড়ক, ফসলের মাঠ কিংবা বাড়ির আনাচে কানাচে দেখা মিলবে এই গাছের। উপজেলা কৃষি বিভাগ বলছে, ক্ষতিকারক এই উদ্ভিদ সম্পর্কে মানুষকে সচেতন ও নিধনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পুলক সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। হঠাৎ দেখলে বড় আকারের ধনে গাছ বলে ভুল হতে পারে। চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলোকে। বাড়ির আঙিনা, রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণ, অথচ এ ব্যাপারে জানেন না অধিকাংশ মানুষ। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। এর ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি জটিল হলে মৃত্যুর কারণও হতে পারে। পার্থেনিয়াম খেলে গবাদি পশুও পড়তে পারে মৃত্যু ঝুঁকিতে। এই গাছ সারা মাঠে ছেয়ে যাচ্ছে, পাটের খুব ক্ষতি করতেছে, গরু ছাগলের ক্ষতি করছে, প্লাস এর সঙ্গে মানুষের যারা মাঠে কাজ করে এদেরও ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। সব ধরনের জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ এই পার্থেনিয়াম গাছটি অবশ্যই সবাইকে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পার্থেনিয়াম গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করতে পারলেই বিষাক্ত আগাছা নিয়ন্ত্রণ সম্ভব। বিষাক্ত গাছ, এর শরীরের যে নিঃসৃত রস, এইটা কোনো প্রাণী অথবা মানুষের নিঃশ্বাসের সাথে যদি শরীরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে সেই মানুষটা অসুস্থ হয়ে যেতে বাধ্য হয়। এই পার্থেনিয়াম গাছ ধ্বংস করার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের কৃষক ভাই বোনদের নিয়মিতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। আর আমরা যেখানে দেখছি আমরা হলো সবসময় বলছি এটাকে উঠায় ফেলায় পুড়ায় ফেলতে, যাতে এখানে আর কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। আগাছাটি জীববৈচিত্র্য, পরিবেশ ও কৃষির জন্য নীরব ঘাতক। পৃথিবীর অনেক দেশে পার্থেনিয়াম থেকে বায়োগ্যাস, বায়ো ফার্টিলাইজার ও আগাছানাশক তৈরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এই উদ্ভিদের ব্যাপারে এখনো সচেতন নন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ এবং থাকছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদুলুর তথ্য অনুযায়ী গত একদিনে ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং আরও 224 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 37,834 জনে পৌঁছেছে বলে জানায় অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পর্যায়ে থাকছে এইচএন স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের 7 নং 16 শহর ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হামজারবাস্ত বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া মেনশনের হলরুমে এর আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ ও চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি মোহাম্মদ মুর্শেদ জাবেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেট বিভাগ বাদে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 14.5 লাখ পরীক্ষার্থী। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকা বাজেট। নেই বড় পরিবর্তন। এবং টি-20 বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ভারত। রোহিত কোহলির অবসর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।